গল্পের শুরুতে দেখা যায় একজন বৃদ্ধ ব্যক্তি যার নাম ডিউক এক নার্সিং হোমে এক বৃদ্ধার সঙ্গে দেখা করতে যায়। বৃদ্ধা খুবই বিষণ্ণ হয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে। ঠিক তখনই ডিউক সেখানে পৌঁছান। এক নার্সকে বৃদ্ধা জানান যে সে ডিউকের তার একটি বইয়ের থেকে কিছু অংশ পড়াতে চান। প্রথমে বৃদ্ধা রাজি হয় না, কিন্তু পরে সম্মত হন। এরপর ডিউক গল্প বলা শুরু করেন এবং কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায় 1940 সালের এক স্মরণীয় সময়ে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এক তরুণ যার নাম নোয়া। সে এক দরিদ্র যুবক এবং এক মিলিয়ারের শ্রমিক। একদিন সে তার বন্ধুর সঙ্গে মিল এলাকায় ঘুরতে যায়, কারণ সেখানে এক সুন্দরী মেয়েকে দেখে। মেয়েটি তার বন্ধুর প্রেমিকার সঙ্গে আসে না। প্রথম দেখাতেই নোয়া মেয়েটির প্রেমে পড়ে যায়। মেয়েটির নাম এলি হ্যামিল্টন। সে এক অভিজাত পরিবারের মেয়ে এবং এখানে ছুটিতে এসেছে। নোয়া তার সঙ্গে কথা বলতে চায়। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে, আমি কি তোমার সঙ্গে নাচতে পারি? এলি সরাসরি না বলে দেয়। নোয়া প্রশ্ন করে, কেন? এলি উত্তর দেয়, কারণ আমি চাই না। এরপর সে সেখান থেকে চলে যায়। কিন্তু নোয়া এত সহজে হাল ছাড়ে না। সে তাকে অনুসরণ করতে থাকে। এলি তার বান্ধবীকে বলে, ও আমার পেছনে পড়েছে। তার বান্ধবী বলে, ওর নাম নোয়া। সাধারণত ও এমনটা করে না, হয়তো ও তোমাকে সত্যিই খুব পছন্দ করে, এজন্য হয়তো করছে। এরপর যখন এলি তার বান্ধবীর সঙ্গে একদল ছেলে মেয়ের সঙ্গে ফানফেয়ার ঝুলন্ত দোলনায় বসে থাকে, তখন নোয়া দোলনার উপর উঠে পড়ে। দোলনার অপারেটর বলে, এই দোলনায় 3 জন বসতে পারবে না, একজনকে নামতে হবে। ছোট শহরগুলোর একটা মজার দিক হলো সেখানে সবাই সবাইকে চেনে, তাই দোলনার অপারেটর সহ সবাই নোয়াকে চিনতে পারে। নোয়া দোলনা ধরে ঝুলে পড়ে এবং এলিকে বলে, তুমি যদি আমার সঙ্গে ডেট না করো তাহলে আমি এখান থেকে পড়ে যাব। এই পরিস্থিতিতে এলি বাধ্য হয়ে বলে, ঠিক আছে, আমি তোমার সঙ্গে ডেট করব। কিন্তু এই কথা বলার পর সে নোয়ার প্যান্ট টেনে নামিয়ে দেয়। সবাই হাসে। পরের দিন নোয়া যখন নিজের কাজে যাচ্ছিল তখন সে এলিকে দেখতে পায়। সে তার কাছে গিয়ে বলে, আমরা কি ডেটে যেতে পারি? এলি আবারও না করে দেয়। কিন্তু নোয়া বলে, ইদি না, তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার বন্ধু। এলি বলে, ওটা আমি মজা করে বলেছিলাম। নোয়া তখন বলে, হয়তো আমার পদ্ধতি একটু অদ্ভুত ছিল, কিন্তু আমি তোমাকে সত্যিই পছন্দ করি। এলি তাকে ফিরিয়ে দিতে থাকে, কিন্তু নোয়া হাল ছাড়তে চায় না। তখন সে তার বন্ধুর সাহায্য নেয়, কারণ তার বন্ধুর প্রেমিকা এলির বান্ধবী। তারা মিলে এমন ব্যবস্থা করে যাতে এলি ও নোয়া একসঙ্গে সিনেমা দেখতে যেতে পারে। সিনেমার হলে নোয়া সিনেমার পর্দার দিকে কম এবং এলির দিকে বেশি তাকায়। সিনেমা শেষে অন্যরা গাড়িতে ফিরে যায় আর নোয়া ও এলি হাঁটতে হাঁটতে বাড়ি ফেরে, যাতে তারা একসঙ্গে কিছু কথা বলতে পারে। এলি ও নোয়া অনেকক্ষণ ধরে গল্প করতে থাকে। এরপর নোয়া হঠাৎ রাস্তার মাঝে শুয়ে পড়ে এবং বলে, তুমিও শুয়ে পড়ো। এলি প্রথমে আপত্তি করে, কিন্তু নোয়া বলে, এটাই তোমার সমস্যা, তুমি যা সত্যি করতে চাও তা কখনোই করো না। অবশেষে এলি রাস্তার মাঝে শুয়ে পড়ে এবং তারা দুজন আকাশের দিকে তাকিয়ে থাকে। ঠিক তখনই একটি গাড়ি এসে হর্ন বাজায় এবং তারা দুজন দ্রুত উঠে পড়ে এবং দৌড়ে পালায়। এই মুহূর্তটি এলিকে দারুণ আনন্দ দেয়। সে প্রাণ খুলে হাসে এবং বলে, এটা খুবই মজা ছিল। এরপর নোয়া এলিকে নাচের প্রস্তাব দেয়। তার রাস্তার মাঝেই একে অপরের সঙ্গে নাচতে শুরু করে। এখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়, যা ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। তারা একে অপরের সঙ্গে প্রতিটি মুহূর্ত কাটাতে থাকে এবং তাদের সম্পর্ক আরো গভীর হতে থাকে। যদিও তারা চিন্তা ভাবনা সম্পূর্ণ আলাদা এবং তারা প্রায়ই তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে, তবুও তাদের ভালোবাসা এত গভীর ছিল যে এসব ঝগড়া কখনোই তাদের আলাদা করতে পারেনি। এক রাতে যখন নোয়া এলিকে তার বাড়িতে পৌঁছে দিতে যায়, তখন এলির বাবা নোয়াকে দেখে ফেলে। তিনি এলিকে বলেন, তুমি নোয়াকে রবিবার আমাদের বাড়িতে লাঞ্চে আমন্ত্রণ জানাবে। এতে এলি রাজি হয়। লাঞ্চের দিন নোয়া এলির বাড়িতে উপস্থিত হয়। টেবিলে সবাই উচ্চবিত্ত, ধনী ও সফল ব্যক্তিরা বসে থাকে এবং সবাই নিজেদের ব্যবসা ও ক্যারিয়ার নিয়ে কথা বলছে। যেখানে নোয়া ছিল শুধুমাত্র একজন মিলের শ্রমিক। এলির মা বাবা এতে একেবারে খুশি হননি। বিশেষ করে তার মা চাননি যে এলি নোয়ার সঙ্গে সময় কাটাক। এক রাতে নোয়া এলিকে এক পুরনো পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। বাড়িটি সম্পূর্ণ ধ্বংসস্তূপের মতো ছিল। সে সেখানে এসে বলে, এই বাড়িটি 1972 সালে তৈরি হয়েছিল এবং একদিন আমি এটি নতুন করে সাজাবো। এখানে আমার নিজস্ব ওয়ার্কশপ তৈরি করব। এলি উত্তেজিত হয়ে বলে, আমাকে জিজ্ঞেস করবে না আমি কি চাই? নোয়া বলে, তাহলে বলো তুমি কি চাও? এলি বলে, বাড়িটি পুরোটাই সাদা রঙের হবে। এর জানালার কাটার গুলো নীল রঙে থাকবে আর আমার একটি স্টুডিও থাকবে যেখানে আমি বসে বসে পেইন্টিং করব। এলি সত্যি ছবি আঁকার প্রতি প্রবল আগ্রহ ছিল। যখন সে ছবি আঁকতো তখন সবকিছু ভুলে যেত। নোয়া তার প্রতি শ্রদ্ধা জানায় এবং বলে, আমি ঠিক তাই করব। এরপর তারা একে অপরকে গভীরভাবে অনুভব করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই নোয়ার এক বন্ধু দৌড়ে আসে এবং বলে, এলির মা বাবা তোমাকে খুঁজছে, তারা পুলিশের কাছে অভিযোগ করেছে। এই কথা শুনে নোয়া দ্রুত এলিকে তার বাড়িতে পৌঁছে দেয়। কিন্তু বাড়িতে পৌঁছানোর পর এলির মা
তাকে প্রচন্ড বকা দেয়। তিনি বলেন, তুমি এই ছেলেটার সঙ্গে সময় নষ্ট করছো। আমি স্বীকার করি সে ভালো ছেলে, কিন্তু সে শুধু একজন শ্রমিক, সে কাঠ কাটে। তুমি কি সারা জীবন ওর সঙ্গে কাটাতে পারবে? এলি আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দেয়, হ্যাঁ পারবো। কিন্তু তার মা রেগে গিয়ে বলেন, এটাই শেষ, আজকের পর থেকে তুমি নোয়ার সঙ্গে আর দেখা করবে না। এলি চিৎকার করে বলেন, না, আমি ওর সঙ্গে দেখা করব, আমি ওকে ভালোবাসি। তার বাবা বলেন, সে তোমার উপযুক্ত নয়। বাইরে বসে থাকা নোয়া এই কথাগুলো শুনতে পায় এবং খুবই কষ্ট পায়। সে জানতো যে এই কথাগুলো সত্যি। সে দরিদ্র ছিল, তার ভবিষ্যৎ অনিশ্চিত ছিল। সে চুপচাপ সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু এলি দৌড়ে এসে তাকে থামায়। নোয়া কষ্ট নিয়ে বলে, তোমার মা বাবা ঠিকই বলেছেন, আমার জীবন কখনোই পরিবর্তন হবে না, আমি এমনই থাকবো, আর তুমি নিউ ইয়র্কে পড়তে যাবে। এলি কাঁদতে কাঁদতে বলে, না, আমি নিউ ইয়র্ক যাব না, আমি তোমার সঙ্গে থাকবো, আর যদি যা হয় তাহলে তুমি আমার সঙ্গে যাবে, আমরা একসঙ্গে থাকবো। নোয়া বলে, আমাদের গ্রীষ্মকাল শেষ হওয়ার অপেক্ষা করা উচিত, এখন এসব বড় সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় নয়। এলি রেগে গিয়ে বলে, তুমি আসলেই আমাদের সম্পর্ক শেষ করতে চাইছো, তাই না? ঠিক আছে, তাহলে আমি এটা শেষ করলাম, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করছি, এখন চলে যাও। নোয়া ব্যথিত মনে চলে যায়, আর এই কথাগুলো বলে তারা দুজনের হৃদয় ভেঙে যায়। পরে সকালে যখন এলি ঘুম থেকে ওঠে, সে দেখে তার পরিবার হঠাৎ করে শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। অবাক হয়ে সে মায়ের কাছে যায় এবং বলে, আমরা তো এক সপ্তাহ পর যাওয়ার কথা ছিল। তার মা কঠিন গলায় বলে, আমরা আজই চলে যাচ্ছি। তখন এলি হতভম্ব হয়ে যায়। সে দ্রুত নোয়ার খোঁজে দৌড় দেয়। সে সেই জায়গায় পৌঁছায় যেখানে নোয়া কাজ করত, কিন্তু সে নোয়াকে খুঁজে পায় না, বরং নোয়ার বন্ধুকে দেখে। এলি বলল, না, আমি আজই আমার পরিবারকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছি। লোকেরা বলল, যা কিছু তোমাদের মধ্যে ঘটেছে সব ভুলে যাও। এলি বলল, না, এটা সম্ভব নয়, আমি নোয়াকে ভালোবাসি, আর তুমি তাকে এটা অবশ্যই জানিয়ে দিও যে গত রাতে যা কিছু ঘটেছিল তাতে কোনো সত্যতা ছিল না। নোয়ার বন্ধু বলল, তুমি চিন্তা করো না, যদি সে সত্যিই তোমাকে ভালোবাসে তাহলে সে তোমাকে চিঠি লিখবে। এরপর এলি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নোয়া সেখানে আসে এবং তার বন্ধু জানায় এলি এখান থেকে চলে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে তার গাড়ি নিয়ে এলির বাড়ির দিকে রওনা হয়ে যায়, কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তখন এলি ইতিমধ্যে চলে গিয়েছে। এরপর নোয়া প্রতিদিন এলিকে একটি করে চিঠি লিখতে শুরু করে। সে এক টানে 1 বছর ধরে 365টি চিঠি লিখলো, কিন্তু একটিরও উত্তর পেল না। চিঠিগুলোর মধ্যে সে লিখেছিল, যদি তুমি সত্যিই আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই দেখা করতে আসবে, আমি তোমার জবাবের অপেক্ষায় আছি। কিন্তু এলির কাছে কখনোই চিঠিগুলো পৌঁছায়নি, কারণ এলির মা কোনো চিঠি তার হাতে পৌঁছাতে দেয়নি। নোয়া ধীরে ধীরে হতাশ হয়ে পড়ে। এরপর নোয়া তার বন্ধুর সঙ্গে বিশ্বযুদ্ধে অংশ নিতে গেল। যুদ্ধে তার বন্ধুর মৃত্যু হয়। অন্যদিকে এলির গল্প সামনে এগোয়। সে তখন তার গ্র্যাজুয়েশন শেষে নার্স হওয়ার সিদ্ধান্ত নেয়। তার ওয়ার্ডে আসা রোগীদের মধ্যে সে বারবার নোয়ার চেহারা দেখতে লাগলো। একদিন এক আহত সৈনিক ভর্তি হয়। সে ছিল একজন ধনী পরিবারের ছেলে এবং একজন সেনা অফিসার। এলি তার সেবা করলো এবং সে এলির প্রতি মুগ্ধ হয়ে গেল। সে বলল, আমি একদিন তোমার সঙ্গে ডেটিং এ যেতে চাই। এলি বলল, আগে নিজেকে সুস্থ করো, তারপর এ নিয়ে ভাবা যাবে। কিছুদিন পর এলি যখন তার বন্ধুর সঙ্গে কলেজে যাচ্ছিল, তখন সেই সৈনিক যে একসময় হাসপাতালে রোগী হয়েছিল, এখন সে পুরোপুরি সুস্থ হয়ে গেছে। এলিকে ডেটিং এর প্রস্তাব দেয় সে। এবার এলি রাজি হয়ে যায়। সৈনিকের নাম ছিল ক্যাপ্টেন লন হামার জুনিয়র। সে ছিল এক ধনী পরিবারের ছেলে। সময় গড়াতে থাকলো এবং তারা একে অপরের সঙ্গে সময় কাটাতে থাকলো। একদিন ক্যাপ্টেন এলিকে বিয়ের প্রস্তাব দেয় এবং বলে, আমি তোমার বাবা মায়ের অনুমতি নিয়ে এসেছি, তারা রাজি আছে। এভাবে তাদের বিয়ে ঠিক হয়ে গেল। এলি খুশি ছিল, কারণ সে তার অতীতটাকে অনেকটা ভুলে গিয়েছে। অন্যদিকে যুদ্ধ থেকে ফেরার পর নোয়ার দাদা জানালেন তিনি তার বাড়ি বিক্রি করে দিয়েছেন, যাতে নোয়া তার স্বপ্ন পূরণ করতে পারে। নোয়ার স্বপ্ন ছিল সেই পুরনো বাড়িটি কিনে, যেখানে সে একদিন এলিকে নিয়ে যাবে। এলি তখন বলল, এই বাড়িটি তুমি যদি একদিন কিনতে পারো তবে সাধারণ রং করবে, আর জানালার শাটার গুলো নীল রঙে হবে। নোয়া অবশেষে সেই বাড়িটি কিনলো এবং নতুন করে সাজাতে লাগলো। তার বিশ্বাস ছিল, যদি সে এই বাড়িটি তৈরি করতে পারে তবে এলি অন্তত একটা বার হলেও দেখতে আসবে। দিন রাত পরিশ্রম করে সে বাড়িটি নতুন করে গড়ে তুললো। বাড়িটি একদম স্বপ্নের মতো সুন্দর হয়ে উঠলো। সামনে ছিল এক মনোমুগ্ধকর লেক। যখন বি মাল এদিকে পুরো গল্প বলছিল, তখন একজন নার্স এসে জানায় যে তার খাবারের সময় হয়ে গেছে। তারপর তারা দুজন খাবার খেতে যায়। খাবার টেবিলে বিমালে ডিউকে জিজ্ঞাসা করে, নোয়া এলি কি আবার কখনো দেখা করেছিল?
ডিউক উত্তর দেয়, আমি আগে সব বলে গল্পের মজা নষ্ট করতে চাই না। আসলে বিমা লে ডিউক এই গল্পে গভীরভাবে আগ্রহী হয়ে পড়েছে। এরপর ডিউক আবার গল্প বলা শুরু করে। সে বলে নোয়া জানতে পারে যে এলির বিয়ে হয়ে গেছে এবং এরপর তার কাছে বাড়ি ছাড়া আর অবশিষ্ট কিছুই থাকে না। সে কিছুদিন দুঃখে থাকে এবং মদ্যপানে নিজেকে হারিয়ে ফেলে। তারপর সিদ্ধান্ত নেয় যে সে বাড়িটা বিক্রি করে ফেলবে। এই সিদ্ধান্তে তার একটি ছবি সহ একটি বিজ্ঞাপন দেয়, যেখানে সে জানায় যে বাড়িটি সে বিক্রি করতে চায়। অনেকেই বাড়িটি দেখতে আসে, কিন্তু নোয়া সেটা বিক্রি করতে পারে না। তার একাকিত্ব দূর করার দুটি বিষয় ছিল। একটি হলো সে দীর্ঘ সময় নদীতে নৌকা চালিয়ে কাটাতো, আর দ্বিতীয়টি হলো মার্থা নামের এক মহিলার সঙ্গে সময় কাটানো। তবে মার্থার সঙ্গে থেকেও সে তাকে ভালোবাসতে পারেনি। সে বলেছিল, আমি তোমাকে সবকিছুই দিতে চাই, কিন্তু আমার ভেতরে আর কিছুই অবশিষ্ট নেই। আসলে এত বছর কেটে গেলেও নোয়া তখনও এলিকে ভুলতে পারেনি। সে এখনো পুরোপুরি এলির স্মৃতিতে ডুবে থাকে। অন্যদিকে এলি এখন লন হ্যামন্টন নামে এক ব্যক্তির সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এলির কোনো দোষ ছিল না, কারণ সে নোয়ার চিঠির জন্য বহু বছর অপেক্ষা করেছিল, কিন্তু কোনো চিঠি আসে না। বিয়ের পোশাক পরার সময় এলির এক বান্ধবী তাকে একটি সংবাদপত্র দেখায়। বান্ধবী বলে, তোমার বিয়েতে গভর্নর আসবে। এলি যখন সংবাদপত্রটি দেখে, তখন তার চোখের নিচে বিজ্ঞাপনটি পড়তে থাকে যে নোয়া তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এই বাড়িটি সে ঠিকই করে রেখেছিল, যেমনটা একদিন এলি বলেছিল। এই দৃশ্য দেখে মাথা ঘুরে যায় এবং সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান ফিরে পেলে সে বুঝতে পারে তার ভেতরের অনুভূতিগুলো এখনো বেঁচে আছে। সে সিদ্ধান্ত নেয় সে নোয়ার কাছে যাবে। নোয়ার বাড়িতে পৌঁছে তারা দুজন একে অপরকে দেখে অবাক হয়ে যায়, কারণ তারা কখনোই ভাবেনি এত বছর পর এভাবে দেখা হয়ে যাবে। এলি জানায়, আমি বিয়ে করতে চলেছিলাম। নোয়া প্রশ্ন করে, তুমি কি তাকে ভালোবাসো? এলি স্বীকার করে, হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকেও ভালোবাসি। এরপর তারা দুজন একসঙ্গে ডিনার করে, কিন্তু তাদের মনে থাকা হাজারো প্রশ্ন মুখ থেকে বের হয় না। নোয়া বলে, তুমি কি কাল সকালে এখানে আসবে? আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যেতে চাই। পরদিন সকালে এলি আসে এবং নোয়া তাকে নৌকায় নিয়ে নদীর মধ্যে ঘুরতে যায়। এলি বলে, তুমি ঠিক যেমনটা বলেছিলে ঠিক তেমনটাই বাড়ি তৈরি করে ফেলেছি। নোয়া হাসি মুখে উত্তর দেয়, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তাই এটা করে ফেলেছি। এ কথা শুনে এলি আবেগপ্রবণ হয়ে পড়ে। হঠাৎ আকাশে মেঘ জমতে শুরু করে, বজ্রপাত হয় এবং বৃষ্টি নামে। তারা তীরে ফিরে আসে। নৌকা থেকে নামার পর এলি আর নিজেকে আটকে রাখতে পারে না। সে বলে, আমি বছরের পর বছর তোমার চিঠির জন্য অপেক্ষা করেছি, কিন্তু তুমি আমাকে একটি চিঠিও লেখনি। নোয়া উত্তর দেয়, আমি তোমাকে 365টি চিঠি লিখে পাঠিয়েছিলাম, প্রতিদিন একটি করে। এলি অবাক হয়ে বলে, এটা সত্যি? নোয়া উত্তর দেয়, হ্যাঁ, আমি তোমাকে প্রতিদিন একটি করে চিঠি লিখে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি একটাও পাওনি। এলি কাঁদতে কাঁদতে বলে, তাহলে সব শেষ হয়ে গেছে। নোয়া তাকে জড়িয়ে ধরে বলে, এখনো কিছু শেষ হয়নি। এরপর তারা একসঙ্গে বাড়িতে ফিরে আসে এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। এলি আনন্দিত, কারণ সে আবার তার ভালোবাসাকে ফিরে পেয়ে গেছে। নোয়াও খুশি, কারণ তার ভালোবাসা ফিরে এসেছে। এবার এলি আবার ছবি আঁকা শুরু করে, যা সে বহু বছর বন্ধ রেখেছিল। একদিন এলির মা আসে। এলি জিজ্ঞেস করে, তুমি কেন আমার চিঠিগুলো লুকিয়ে রেখেছিলে? তার মা বলে, আমি দুঃখিত, তবে এখন এটা নিয়ে ভাবলে তুমি এই পরিস্থিতি থেকে বের হতে পারবে না। তোমার বাবা সবকিছু জানতো এবং তিনি আসছেন। এরপর এলির মা তাকে এক জায়গায় নিয়ে যায় যেখানে নির্মাণ কাজ চলছিল এবং বলে, 25 বছর আগে আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, কিন্তু তোমার দাদু আমার সে সম্পর্ক মেনে নেয়নি, কারণ সে গরিব ছিল। আমরা দুজন বাড়ি থেকে পালিয়েছিলাম, কিন্তু পুলিশ আমাদের ধরে ফেলেছিল। এরপর আমার বিয়ে হয় তোমার আব্বুর সঙ্গে। আমি তাকে ভালোবাসতে শিখেছিলাম এবং সে খুব ভালো মানুষ ছিল, কিন্তু মাঝে মাঝে আমি এখানে এসে ভাবি আমার জীবন কতটা ভিন্ন হতে পারত। আসলে এলির মা তাকে বোঝাতে চেয়েছিল যে সত্যিকারের ভালোবাসাকে কখনোই হাতছাড়া করা উচিত নয়, কারণ আমরা জীবনে অনেকের সঙ্গে বিয়ে করতে পারি, কিন্তু সবার সঙ্গে প্রেম করতে পারি না। এরপর এলির মা তাকে নোয়ার কাছে নিয়ে যায় এবং সেসব চিঠিগুলো দেয় যা নোয়া তাকে পাঠিয়েছিল। এরপর তিনি চলে যান। এলির জন্য এটি খুব কঠিন সময় ছিল। একদিকে নোয়া, যাকে সে সত্যিকারের ভালোবাসে এবং যে আজও তাকে ভালোবাসে, অন্যদিকে তার ফিয়ান্সে, যে তাকে সব সময় ভালোবাসবে। সে সিদ্ধান্ত নিতে পারে। নোয়া বলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না, আমি তো আমার জীবনের প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত তোমার সঙ্গে কাটাতে চাই। এলি উত্তর দেয়, আগে ব্যাপারটা অন্যরকম ছিল, আমাকে ফিরে যেতে হবে, আমার ফিয়ান্সে আমার জন্য অপেক্ষা করছে। নোয়া বলে, এটা ভেবো না যে আমি কি চাই, অন্যরা কি চায়, এটা ভাবো তুমি নিজে কি চাও। এই শুধুমাত্র বলে, এই মুহূর্তে আমাকে যা করতে হবে সেটা করব, এবং সে
গাড়ি চালিয়ে চলে যায়। যাত্রা পথে সে নোয়ার চিঠিগুলো পড়তে শুরু করে। একটি চিঠিতে লেখা ছিল, সত্যিকারের ভালোবাসা সেই যা আমাদের হৃদয়কে জাগিয়ে তোলে, আমাদের জীবনকে আরো উন্নত করে, আমাদের আত্মাকে প্রশান্তি দেয় এবং আমাদের মনে শান্তি ফিরিয়ে আনে। আমি তোমার কাছে এটি পেয়েছি এবং আমি কখনোই তোমাকে হারাতে চাই না। আমি তোমাকে ভালোবাসি এবং চিরকাল ভালোবাসবো। এরপর এলি তার ফিয়ান্সের সঙ্গে দেখা করে এবং সব সত্যি কথা জানিয়ে দেয়। তার ফিয়ান্সে বলে, আমার সামনে 3টি বিকল্প আছে। 1, আমি নোয়াকে গুলি করতে পারি। 2, তার হাত ভেঙে দিতে পারি। 3, আমি তোমাকে ছেড়ে দিতে পারি। কিন্তু এগুলোর কোনো অর্থ নেই, কারণ আমি যাই করি না কেন তুমি আমার হতে পারবেন। সে আরো বলে, আমি সব সময় তোমাকে ভালোবাসবো, কিন্তু আমি চাই না আমি তোমার মন জয় করার জন্য প্রতিদিন লড়াই করি। আমি চাই তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে থাকো। এলি উত্তর দেয়, আমি জানি আমি তোমার সঙ্গে অন্যায় করতে পারবো না, আমি নোয়ার সঙ্গে থাকতে চাই। গল্পটি আবার বর্তমান সময়ে ফিরে আসে, যেখানে একজন বৃদ্ধা ব্যক্তি বিমালে ডি কে পুরো গল্পটি বলছিলেন। বিমালে ডি তাকে অবাক হয়ে প্রশ্ন করে, তারা কে? ডিউক উত্তর দেন, তিনি নোয়া। এলি নিজে এই গল্প শুনে ধীরে ধীরে সব কথা মনে করেন। এলির সব কিছু মনে পড়ার সময় নোয়ার বুকে মাথা রেখেই সে বলে, আমার কি হয়েছে? নোয়া মৃদু হাসি দিয়ে বলে, কিছুক্ষণ তোমার জন্য তুমি দূরে চলে গিয়েছিলে। এলি জানতে চান, আমি কতক্ষণ তোমার সঙ্গে থাকবো? নোয়া বলেন, আমি জানি না। শেষবার যখন তোমার স্মৃতিগুলো ফিরে এলো সেটা মাত্র 5 মিনিটের জন্য ছিল। এরপর তারা দুজন একসঙ্গে নাচতে শুরু করে। এলি বলেন, আমাদের সন্তানরা কি মনে আছে? নোয়া উত্তর দেন, অবশ্যই বলবো। এলি বলেন, চলো তাহলে গাড়িতে চলো। গল্পটি শেষের দিকে। নোয়া এলিকে জড়িয়ে ধরে বলেন, আজ আর না, অন্য একদিন প্রিয়তমা। এলি হঠাৎ জানতে চান, তুমি আমাকে প্রিয়তমা বলে ডাকলে কেন? এই মুহূর্তে বোঝা যায় যে সে আবার তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। নোয়া তাকে আবার সবকিছু মনে করানোর চেষ্টা করে, কিন্তু কিছুই কাজে আসে না। এলি ভয়ে চিৎকার করতে শুরু করে। নোয়ার জন্য এটি খুবই কষ্টদায়ক মুহূর্ত ছিল। হাসপাতালের কর্মীরা এসে এলিকে শান্ত করার চেষ্টা করেন, কারণ সে আতঙ্কিত হয়ে পড়েছিল। এরপর নোয়া বাড়ি ফিরে যায়, যা সে একসময় শুধুমাত্র এলির জন্য বানিয়েছিল। সে রাতে হৃদরোগে আক্রান্ত হয়। এটি তার 3য় হার্ট অ্যাটাক ছিল এবং তাকে আবারও হাসপাতালে ভর্তি হতে হয়। সে একই হাসপাতালে ভর্তি হয় যেখানে এলি ছিল। রাতে যখন নোয়ার জ্ঞান ফেরে, সে এলিকে বলে, এটা কি মনে করো আমাদের ভালোবাসা আমাদের সঙ্গে রাখবে? নোয়া উত্তর দেয়, হ্যাঁ, আমি তাই বিশ্বাস করি। এলির হাত ধরে সে পাশে শুয়ে পড়ে। পরদিন সকালে যখন নার্স ঘরে আসে, তখন দেখে তারা দুজন একে অপরের হাত ধরে চিরতরে ঘুমিয়ে গেছে। এই পৃথিবী ছেড়ে তারা অন্য কোথাও চলে গেছে। গল্পের একটি ভিন্ন সমাপ্তি দেয়, যেখানে তারা একে অপরের হাত ধরে ঘুমিয়ে থাকে এবং জানালার বাইরে পাখিরা উড়ে যায়। তাদের স্বপ্নের বাড়ির উপর, অর্থাৎ তাদের মৃত্যুর ইঙ্গিত দেওয়া হয়েছে, কিন্তু সরাসরি বলা হয়নি যে তারা একসঙ্গে নতুন একটি জায়গায় চলে গেছে। আর এখানেই এই সিনেমাটি শেষ হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করে দাও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।